This is our 8th lecture on business statistics, and today we are going to start a new chapter, that is chapter 4 or block 4, and that is on probability. So for the first time we are going to start probability chapter, and we have a series of chapters on probability. There will be a series of lectures on probability and probability concepts on these dimensions. Probability মানে কি বাংলায়? সম্ভাব্যতা। করে আসছেন, শিখে আসছেন আপনারা এগুলোর উপরে প্রবাবিলিটির চ্যাপ্টার, প্রবাবিলিটির অঙ্ক এগুলো করে আসছেন, এবং খুব বেশি আগে না, এমন না যে একদম ছোট্টবেলায় করেছেন, যখন নামতা শিখেছেন তখন করেছেন, ব্যাপারটা এরকম না। নামতা শেখার সময় প্রবাবিলিটি করেননি, এই বড়বেলায় এসেই করছেন, কিন্তু মাথায় নাই সেটা। হ্যাঁ, সম্ভাব্যতা, কিন্তু সম্ভাব্যতা মনে আছে, সেটার সম্ভাব্যতাই এখন নাই, এটাই হচ্ছে সমস্যা। এনিওয়ে, সো টুডে উই আর স্টার্টিং দিস দ্য প্রবাবিলিটি কনসেপ্টস, এবং প্রবাবিলিটির ক্ষেত্রে প্রথম কথাটাই হচ্ছে যে প্রবাবিলিটি মানেই হচ্ছে সম্ভাব্যতা, সম্ভাব্যতা মানেই হচ্ছে প্রবাবিলিটি, যেখানেই সম্ভাবনা নিয়ে কথা বলা হয়, যেখানেই একটা পসিবিলিটির ব্যাপার চলে আসে। So probability is the measure of how likely an event is. Just say for example, আজকে ক্লাস হওয়ার সম্ভাব্যতা কতটুকু। একটা নোটিশ চলে আসার পরে, একটা আনসার্টেনটি তৈরি হওয়ার পরে ক্লাস হওয়ার সম্ভাব্যতা কতটুকু। আজকে যদি ওয়েদার খুব খারাপ থাকে তাহলে ক্লাস হওয়ার সম্ভাব্যতা কতটুকু। আমাদের করোনার ভ্যারিয়েন্ট অমিক্রনের কারণে যদি ইনফেকশন রেট খুব বেড়ে যায় তাহলে ইউনিভার্সিটি খোলা থাকার সম্ভাব্যতা কতটুকু। ইউনিভার্সিটি খোলা থাকলেও সেখানে স্টুডেন্ট আসার সম্ভাব্যতা কতটুকু। তো সে আসলে তাদের মধ্যে ইফেক্টেড হওয়ার বা ইনফেক্টেড হওয়ার সম্ভাব্যতা কতটুকু। এই প্রত্যেকটা জিনিসই যখনই আমার পসিবিলিটির ব্যাপার আসে, যেখানে আমি নিশ্চিত না, যেখানে স্পেসিফিক বাই কাউন্ট আমি স্পেসিফিক্যালি বলতে পারতেছি না, যে প্রত্যেকটা জিনিস আমি বলতে পারতেছি না যে এতজন বা এত পার্সেন্ট, সেখানে যখনই এই সব পসিবিলিটির ব্যাপার চলে আসতেছে, বা হাউ লাইকলি অ্যান ইভেন্ট ক্যান অকার, যেখানে প্রত্যেকটা ঘটনাকে আমরা আলাদা আলাদা ইভেন্ট বলি, সেটাই হচ্ছে প্রবাবিলিটি। সো প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা যেটা নিয়েই কথা বলতেছি, যে যতগুলো এক্সাম্পল দিলাম সবগুলোকেই যদি আমরা এক্সপেরিমেন্ট বলি, তাহলে এই এক্সপেরিমেন্টটা করতে যেতেছি যে আমরা ক্লাস হবে কি না, ক্লাস হওয়ার সম্ভাবনা কতটুকু, আসার সম্ভাবনা কতটুকু, 20 জন থাকার সম্ভাবনা কতটুকু, 30 জন থাকার সম্ভাবনা কতটুকু। সো এই যে বিষয়গুলো প্রত্যেকটাকেই আমরা বলতেছি এক একটা এক্সপেরিমেন্ট, এবং এক্সপেরিমেন্টের আন্ডারে এক একটা ইভেন্টের সম্ভাবনা আমি জানতে যাচ্ছি। এক্সপেরিমেন্টটা হচ্ছে যেই সারফেসে বা যে গ্রাউন্ডে আমরা আসলে কথা বলতে যাচ্ছি। সো অ্যান আউটকাম ইজ দ্য রেজাল্ট অফ এ সিঙ্গেল ট্রায়াল অফ অ্যান এক্সপেরিমেন্ট। আউটকাম বলতেছি কাকে, যে একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট হিসেবে আমি যেটা পাইতেছি সেটা হচ্ছে তার মানে আউটকাম। মানে সে ফর এক্সাম্পল আপনি একটা ট্রায়াল করলেন, একটা এক্সপেরিমেন্ট করলেন, সেই এক্সপেরিমেন্টের ট্রায়াল হিসেবে আপনি যেটা পাইলেন সেটাই তো আউটকাম। আর ইভেন্ট কোনটা, ওয়ান অর মোর আউটকামস অফ অ্যান এক্সপেরিমেন্ট, যে আমাদের এক একটা এক্সপেরিমেন্টের যে আউটকামগুলো আপনি পাইলেন, একটা হইতে পারে, একাধিক আউটকাম হইতে পারে, সেই আউটকামগুলোকে আমরা কনসিডার করতেছি ইভেন্ট হিসেবে। প্রবাবিলিটি কী কারণে দরকার, আমরা প্রবাবিলিটির উপর বেশ কিছু ভিডিও দেখবো ইনশাল্লাহ। সো প্রবাবিলিটির ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে দ্য অবজেক্টিভ অফ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইজ টু মেক ইনফারেন্সেস অ্যাবাউট এ পপুলেশন বেসড অন ইনফরমেশন কন্টেইনড ইন এ স্যাম্পল। মানে আমরা যখনই কোনো স্যাম্পল সেট নিয়ে কাজ করতেছি, তো সেই স্যাম্পল সেট থেকে আমার যখন একটা ইনফরমেশন বের করা দরকার, আগেই যেটা বললাম যে যেখানে আমার কোয়েশ্চেন আছে যে হাউ লাইকলি ইট ক্যান অকার, হাউ লাইকলি ইট ক্যান হ্যাপেন, আমি 100% নিশ্চিত না যে সেটার কয়জন হবে, কত পার্সেন্ট হবে, কতটুকু হবে, তখনই ব্যাপারটা চলে আসে যে আমাকে একটা পপুলেশন বেসড ইনফরমেশন থেকে বের করার জন্য আমি যখন একটা স্যাম্পল সাইজ নিয়ে কাজ করব, সেই স্যাম্পল সাইজের উপরে আমার একটা পসিবিলিটি অ্যানালাইসিস করা লাগে। এবং এর আগে বেশ কয়েকটা চ্যাপ্টার ইভেন্ট, টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ম্যানেজমেন্ট কোর্সেও আমরা বেশ কয়েকবার কথা বলছি যে আমরা ইন্ডাস্ট্রিতে যত ডিসিশন নেই তার মধ্যে প্রচুর ডিসিশন আমাদেরকে নিতে হয়, যেটা হচ্ছে যে ফোরকাস্টিংয়ের উপর ভিত্তি করে, পসিবিলিটি বা প্রবাবিলিটির উপর ভিত্তি করে, যে আপনি বুঝতে পারতেছেন যে ইয়ার্নের দাম এখন বেড়ে গেছে, সামনে আরও বাড়বে,
এটার পসিবিলিটি কতটুকু, শেয়ারের দাম বেড়ে যেতেছে, এটা আর কতদিন বাড়তে পারে, বাড়তে বাড়তে কতটুকু হয়ে যেতে পারে, এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ফোরকাস্টিংয়ের ব্যাপার থাকে, একটা পসিবিলিটির ব্যাপার চলে আসে, প্রবাবিলিটির ব্যাপার চলে আসে। সো the sample provides only partial information contained in a sample. Probability provides the necessary mechanism for making an inference about the population based on sample evidence. আমি একটা স্যাম্পল থেকে কিভাবে পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে পারবে, মনে করেন এই মাত্র 10 জন, আমরা স্যাম্পল নিয়ে কেন কাজ করি যখন আমরা পুরো পপুলেশন নিয়ে কাজ করতে পারি না, যে পুরো বাংলাদেশের সব ইউনিভার্সিটির সব স্টুডেন্টদের ডাটা আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না, আমি জাস্ট অল্প কিছু ইউনিভার্সিটির অল্প কিছু স্টুডেন্টকে স্যাম্পল হিসেবে নিয়ে তাদের ডেটা নিয়ে আমি বাকিদের ব্যাপারে একটা ডিসিশনে আসতে চাচ্ছি, বা তারা কিভাবে চিন্তা করে, তাদের রিকোয়ারমেন্ট কি, ডিমান্ড কি, নিড কি, এইভাবে। তো এটাকে রিপ্রেজেন্ট মানে এই স্যাম্পল দিয়েই আমি যাতে মূল ডেটাটার কাছাকাছি যাইতে পারি সেটার মেকানিজমটা প্রবাবিলিটি প্রোভাইড করে, যাতে খুব বেশি পার্থক্য না হয় স্যাম্পলের আউটকামের সাথে আমাদের প্রবাবিলিটির আউটকামের। তাহলে প্রবাবিলিটি ইজ এ মেজার অফ দ্য লাইকলিহুড অফ অ্যান ইভেন্ট ইন দ্য ফিউচার দ্যাট উইল হ্যাপেন। প্রথম কথা হচ্ছে যে প্রবাবিলিটির কথা কখন আসে, অতীতের ঘটনার ক্ষেত্রে। মানে ধরেন অতীতের ক্ষেত্রে কি আমি বলতে পারবো যে গত বছর করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্যুর সম্ভাবনা ছিল এতজন? হ্যাঁ, এখন কি আর এই কথা বলার কোনো সুযোগ আছে? কারণ কি, এখন আমার কাছে নিশ্চয়ই ডেটা চলেই আসছে, আমি এখন জানি, আমি তো ওইটা পার হয়ে গেছি। সো প্রবাবিলিটি কখন হতে পারে, এই বছরের ক্ষেত্রে আমি বলতে পারি, আমি কোভিডের এখন ওমিক্রনের ভ্যারিয়েন্ট নিয়ে আমি করতে পারি, এখন আমি বলতে পারি, আশঙ্কা করতে পারি, সেখানে একটা পসিবিলিটি দিতে পারি। এবং যারা অতি আগ্রহী তারা জ্যোতিষ পাখির কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারে যা 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 দরকার, ঠিক আছে, জ্যোতিষ পাখির টাকাও দিবে, ইমানও বিক্রি করে দিবে, শুধু যাইনে চলে আসবে। তো এই যে ব্যাপারগুলো আর কি, তো ইস্যুটা হচ্ছে যে ভবিষ্যতের ব্যাপারে সবসময় হচ্ছে যে এমনকি বর্তমান যেটা কিছুক্ষণ আগেও চলে গেছে সেটার ব্যাপারেও পসিবিলিটির কোনো সুযোগ নাই। পসিবিলিটির সুযোগটা কি আছে, যে আমার এরপরেও আরেকটা ক্লাস আছে মাগরিবের নামাজের পরে, সেই ক্লাসটা হওয়ার পসিবিলিটি কতটুকু। তো এই ব্যাপারে মানে ভবিষ্যতের ব্যাপারে পসিবিলিটির কোয়েশ্চেন আসে, বর্তমান বা অতীত বা যেটা বর্তমানেও পার হয়ে গেছে সেটার ব্যাপারে পসিবিলিটির সুযোগ আসে না। তাহলে একটা ইভেন্ট হওয়ার, ভবিষ্যতের একটা ইভেন্ট সেটা হবে কি হবে না সেইটার যে সম্ভাব্যতা সেটাই হচ্ছে প্রবাবিলিটি। এ ভ্যালু নিয়ার জিরো মিনস দ্য ইভেন্ট ইজ নট লাইকলি টু হ্যাপেন। মানে আমি যদি বলি যে হওয়ার প্রবাবিলিটি 0%, মানে একটা জিনিস তুমি আজকে হোক আর আগামীকাল হোক বা যাই হোক এটা হওয়ার পসিবিলিটি 0%। ধরেন এই যে আমরা যে ইভেন্ট নিয়ে কথা বলতেছিলাম বা করতেছিলাম, এখন উনি যদি বলে দেন যে স্যার ফিজিক্যালি এই ইভেন্ট হওয়ার পসিবিলিটি 0%, তার মানে হচ্ছে যে পসিবিলিটি নাই, তার মানে পসিবিলিটি 0, ঠিক আছে, তার মানে 100% পসিবিলিটি অনলাইনেই হইতে হবে। যেমন আপনাদের যে মিড এক্সামের সিসেট যে এক্সাম, সেটার ডিসিশন আমরা কি নিছি, অফলাইন না অনলাইন? অনলাইন। এখন কি আর উনি এটা বলতে পারবে যে এটার অনলাইন হওয়ার পার্সেন্টেজ 100% বা 80% বা 0%? এটা বলার কোনো সুযোগ আছে? কারণ ওইটা ডিসিশন হয়েই গেছে। কিন্তু ডিসিশন যদি না হইতো তাইলে এখন উনি বলতে পারতেন যে এখন অনলাইন হওয়ার পসিবিলিটি 100%। কথা বুঝতে পারতেছেন? এইখানেই হচ্ছে বিষয়গুলো, জাস্ট খুব ইজি সিম্পল জিনিস বেটা। আর তার মানে 0 বললে সেটা হচ্ছে 0% মিন করতেছে বা 0, আর যখন বলি 1 না, তখন মানে 100%। প্রবাবিলিটির ক্ষেত্রে মেজারটাই হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। প্রবাবিলিটির লোয়েস্ট স্কেল হচ্ছে 0, হাইয়েস্ট স্কেল হচ্ছে 1। 1 মানেই 100%, 0 মানেই 0%। 0 থেকে 1 এর মধ্যে 0.1 তার মানে 10%, 0.2 তার মানে 20%, 0.5 তার মানে 50-50। প্রবাবিলিটি 50-50, যে এদিকেও 50 এদিকেও 50। যখনই আপনি 0.8-এ চলে গেলেন তার মানে 80% পসিবিলিটি, মেজরিটি পসিবিলিটি সেদিকে চলে গেল। এই হচ্ছে বিষয়গুলো। আচ্ছা, প্রবাবিলিটি মডেলের ক্ষেত্রে কন্ডিশন ভাইয়া, সেগুলোতে যাওয়ার আগে আমরা একটু দেখে আসি। এই যে ইভেন্ট নিয়ে আমরা কথা বলতেছি প্রবাবিলিটির, সেই ইভেন্ট নিয়ে আমরা একটু দেখে আসি। Both of these events will be defined with respect to probability. What are independent events? Independent events refer to the occurrence of one event not affecting the probability of another event. For example, let's say we are rolling a die and flipping a coin. Both of these are two separate events.
We can say that the first event is rolling a die, and the second event is flipping a coin. Because the outcome of the first event does not affect the outcome of the second event, these events are said to be independent events. কথা বুঝেন? কিসের কথা বলতেছি? এটা কিসের ভিডিও? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন স্যার, স্বাধীন আচ্ছা, আপনি ইউনিভার্সিটিতে আসবেন কি আসবেন না সেটা কি আমার আসার উপর ডিপেন্ড করে? কথা বুঝেন? মানে খেয়াল করেন কথা, আপনার যখন আজকে ইউনিভার্সিটিতে অনেকগুলো ক্লাস আছে, তাহলে শুধু আমার আসার উপরে আজকে আপনার আসা ডিপেন্ড করে না। এবার আপনি জানেন বা না জানেন আমি আসি বা না আসি, বাট যদি এরকম হয় যে আজকে ইউনিভার্সিটিতে শুধু আমার একটাই ক্লাস আছে এবং গতকাল আমাদের কোর্স গ্রুপে আমি নোটিশ দিয়ে দিছি যে আজকে আমি আসবো না, মানে আজকের ক্লাস হবে না, তার মানে আজকে কি আর আপনি আসছেন? সো যখন আমার উপর ডিপেন্ড করে না তখন আপনার জন্য এটা ছিল ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আপনার ইচ্ছে হলে আপনি আসছেন, ইচ্ছে হলে আসেন নাই। যখন আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে ক্লাস শুধু আমারটাই এবং আমার ক্লাস আমি নিচ্ছি না, তখন সেটা হয়ে গেছে ডিপেন্ডেন্ট ইভেন্ট। এবার আসেন সরাসরি প্রবাবিলিটির এক্সাম্পলে। প্রবাবিলিটির প্রচুর অঙ্ক, এমনকি সেই ছোটোবেলায়ও যখন করছেন প্রবাবিলিটির অঙ্ক, তখন ম্যাক্সিমাম অঙ্কই যা ছিল সেটা ওই কয়েনের অঙ্ক ছিল, ডাইজের অঙ্ক ছিল। সো ডাইস এবং কয়েন দুইটা নিয়েই সারা জীবন আপনারা খেলাধুলা করছেন এবং খেলাধুলার সময় দুইটাই লাগে। একটা হচ্ছে আপনাদের ছক্কা খেলার সময় ওইটা লাগে যে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত, 1 রে আমরা বলতাম কানা, ঠিক আছে, আর 6 to 6 আর বাকি হচ্ছে ওদিকে যে কোনো টসের জন্যই তো আমাদের কয়েন টস করা লাগতো। আচ্ছা, হেড অ্যান্ড টেল। সো এই যে আমাদের কয়েন টস এবং দাবা, ছক্কা তো এই যে দুইটা, এখন কথা হচ্ছে যে একজন এইটা নিয়ে খেলতেছে, একজন এটা নিয়ে খেলতেছে, অথবা মনে করেন একজন এইটা নিয়ে টস করতেছে আর আরেকজন ছক্কা খেলতেছে। এখন ওর এইটার সাথে এইটার কোনো সম্পর্ক আছে? আমার কথা বুঝেন? দুইটা পুরো আলাদা জিনিস না? মানে এইটাতে হেড পাইলো না টেল পাইলো, ও টসে জিতলো বা হারলো, সেইটার সাথে ওর এইখানের পারফরমেন্সের কোনো সম্পর্ক আছে? বা এইটার সাথে এইটার পারফরমেন্সের কোনো সম্পর্ক আছে? নাই। তার মানে এখন এই যে দুইটা ইভেন্ট, এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, কারণ এখন তাদের কারোর সাথে কারো সম্পর্ক নাই। এমনকি এর পারফরমেন্স যাই হোক সেটার জন্য এর কিছু হবে না, এর পারফরমেন্স যাই হোক সেটার জন্য এর কিছু হবে না, ঠিক আছে? ওই যে মানে ধরেন ছোটবেলায় চিন্তা করতাম যে মানে ছোটবেলায়, মানে বেশি ছোটবেলায় না, অল্প ছোটবেলায় আর কি, যে মাশরাফি টসে জিতে না কেন? মাশরাফি টসের কপাল এত খারাপ কেন? অন্তত টসে জিতেও যদি খেলাটারে জিতে যেতে, মানে টসে জিতলেও যদি খেলা জিতে যাইতো, তখন ভাবতাম টসে জিতাই বোধহয় খেলা জিতার অনেকটুকু, টসে জিতলে অন্তত খেলায় জিতার কোনো চান্স আছে। পরে দেখলাম আসলে টস দিয়ে বাংলাদেশ, টস দিয়ে কিছু হবে না, যে জিতার সেই জিতবে। ওখানে টসে আগে ব্যাটিং করুক আর পরে ব্যাটিং করুক। সো ওই যে ব্যাপারটা, তার মানে টসের ব্যাপারটা কোন ক্ষেত্রে কাজে লাগে, কোন জিনিসগুলো খুবই, যখন পারফরমেন্স খুব কাছাকাছি থাকে, দেন টস বিকামস এন ইম্পর্টেন্ট ইস্যু, ডিউ বিকামস এন ইম্পর্টেন্ট ইস্যু। কিন্তু পারফরমেন্স যদি অনেক ভেরিয়েশন হয়, আগের কথা বলতেছি, যখন পারফরমেন্সের পার্থক্য অনেক বেশি ছিল তখন এখন যখন পারফরমেন্স কাছাকাছি আসছে, দেন টস বিকামস এন ইম্পর্টেন্ট ইস্যু। এই হচ্ছে ব্যাপারগুলো আর কি। এনিওয়ে, সো আমরা যেটা দেখতেছিলাম, In other words, rolling a 6 doesn't increase or decrease the probability of a coin landing on heads or tails. The probability of getting heads is 0.5 and it stays that way regardless of what you roll. To calculate the probability of two independent events happening together, you can use this formula, where the probability of A and B is equal to the probability of event A times the probability of event B. Let's do an example. If you roll a 6-sided die and flip a coin, what is the probability of rolling a 5 and getting heads? The first thing we should do is write down the formula. But in order to use this formula, we need to know the probabilities of each event. If you watched the previous video, you should know that the probability of an event is equal to the total number of favorable outcomes divided by the total number of possible outcomes. For the first event, there is only one favored outcome, which is rolling a 5.
and there are a total of 6 possible outcomes since we are rolling a 6-sided die. As a result, the probability of rolling a 5 is equal to 1 over 6. For the second event, we know that the probability of getting heads is equal to 1 over 2 or 50%. And we know this because there's only one desired outcome. Again, আমি যখন টস করতেছি তখন সেখানে টোটাল অপশন কয়টা? দুইটা। এবং টোটাল অপশনের মধ্যে আসবে কয়টা? রেজাল্ট পাবো কয়টা? যে কোনো একটা, নাকি এইভাবে দাঁড়ায় থাকবে? আচ্ছা, তার মানে যে কোনো একটা পাবোই। সো এই যে কোনো একটা পাবো, অপশনই যেখানে দুইটা, সেখান থেকে যে কোনো একটা পাবে। সেখানে আমি যদি বলি হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু, আমি যদি বলি টেল পাওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে এটা কিভাবে আসলো? 1/2। কারণ আমি একটা পাওয়ার সম্ভাবনা কতর মধ্যে? 2 এর মধ্যে, 1/2। আবার আমি যখন ডাইজ নিয়ে কাজ করতেছি, সো ডাইজের মধ্যে টোটাল আমার আউটকাম রেজাল্ট কয়টা হওয়ার চান্স আছে? 6টা। 1 2 3 4 5 6, এর বাইরে তো আর কিছু নাই, 0 তো আর নেই। আচ্ছা, কারণ ওর টোটাল ডাইমেনশনই আছে 6টা। তাহলে ওই 6টার মধ্যে আমি যখন বলবো 2 পাওয়ার পসিবিলিটি কতটুকু, এটা কি 2/6? কত? 1/6। আমি যখন বলবো 4 পাওয়ার পসিবিলিটি কত, সেটা কত? 1/6। 6 পাওয়ার পসিবিলিটি কত? 1/6। কারণ একটা পাইতেছি, টোটাল কয়টা সম্ভাবনা আছে? 6টার মধ্যে। তাইলে প্রবাবিলিটির বেসিক কথাই হচ্ছে যে আমার ওইটা পাওয়ার সম্ভাবনা কতটুকু টোটাল সম্ভাবনার মধ্যে, টোটাল পাওয়ার পসিবিলিটি কতটুকু, এইটা পাওয়ার পসিবিলিটি কতটুকু, টোটাল পাওয়ার পসিবিলিটির মধ্যে এইটা পাওয়ার পসিবিলিটি কত, টোটাল পাওয়ার পসিবিলিটির মধ্যে 2 পাওয়ার পসিবিলিটি 1/6 বা 6 পাওয়ার পসিবিলিটি 1/6। তাহলে আমি যখন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের কথা বলতেছি, দুইটাই ইভেন্ট, দুইটাই যদি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং আমি যদি একসাথে জানতে চাই যে সে ফর এক্সাম্পল আমি এক হাতে ডাইস থ্রো করতেছি আর এক হাতে কয়েন থ্রো করতেছি, আমি জানতে চাইতেছি যে আমার কয়েনেও হেড আসবে, ডাইজেও 4 আসবে। আমি যদি একবারে এটা জানতে চাই, তাহলে সেইটার ফর্মুলাটা কি? সেটা করতে হবে কীভাবে? যেহেতু দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, সেটার ফর্মুলা হচ্ছে এ ইভেন্টের প্রবাবিলিটি ইন্টু বি ইভেন্টের প্রবাবিলিটি। এই ইভেন্টের প্রবাবিলিটি কতটুকু আমি জানতে চাইতেছি, যে আমি 6 সাইডের ডাই এবং ফ্লিপ কয়েনের প্রবাবিলিটি অফ 5 অ্যান্ড গেটিং হেডস, আমি ডাইজে জানতে চাইতেছি যে কত পাবো? 5। তাহলে 5 পাওয়ার পসিবিলিটি কত? 1/6। আবার আমি জানতে চাইতেছি যে হেড পাওয়ার পসিবিলিটি কত? 1/2। তাইলে 1/6 ইন্টু 1/2। শেষ কথা, ক্লিয়ার? একই আমি যদি এইখানে এখন 5 না বলে অন্য যাই বলতাম, 1/6 হইতো। হেড না বলে যদি টেলও বলতাম, এটাই হইতো। যেহেতু দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, রেজাল্ট সবগুলোর জন্য একই হইতো। তার মানে এখন এইটার কথা, এইখানে হেডের জায়গায় যদি টেল ঘুরায় দেয়, 5-এর জায়গায় যদি 1/6 অন্য যে কোনো কিছু ঘুরায় দেয়, রেজাল্ট চেঞ্জ হওয়ার কোনো চান্স আছে? কিন্তু মাথা তো চেঞ্জ হয়ে যাবে। দেখার সাথে সাথেই যদি মনে হয় যে কোয়েশ্চেন কমন পড়ে নাই, হ্যাঁ একদম, যে হায় হায় স্যার তো স্লাইডে পড়াইছে, ক্লাসে বুঝাইছে, এমনকি ভিডিওতে দেখছি, এইটা ভিডিওটা ছিল 5-এর কথা, স্যার এখন চলে গেল 1-এর কথায়। স্যার ফেল করানোর ধান্দা নিয়ে। তাহলে which is getting heads, and there are a total of 2 possible outcomes since the coin can land on either heads or tails. Now that we have the probabilities for each event, we can use the formula, and all we have to do is multiply them together. 1/6 times 1/2 gives us an answer of 1/12. As a result, the probability of rolling a 5 and getting heads is equal to 1/12 or 0.0833. What are dependent events? Dependent events are simply the opposite of independent events. Dependent events refer to the occurrence of one event affecting the probability of another event. For example, suppose we have a box that contains 10 marbles. 7 of the marbles are green and 3 of the marbles are blue. Based on this, we know that the probability of drawing 1 green marble is 7/10 or 0.7, and the probability of drawing 1 blue marble is 3/10 or 0.3. If we randomly select 2 marbles from this box, what is the probability of drawing a green marble and then a blue marble without replacement? এবার আসুন, আগে কোয়েশ্চেনটা খেয়াল করেন। বলা হচ্ছে if we randomly select 2 marbles from this box থেকে আমি 2টা মার্বেল বের করলাম, 2টা মার্বেল নিয়ে বের করলাম,
What is the probability of drawing a green marble and then a blue marble without replacement? যে আমি যখন দুইটা মার্বেল নিলাম তাহলে প্রথম মার্বেলটা গ্রিন এবং দ্বিতীয় মার্বেলটা ব্লু হওয়ার পসিবিলিটি কি এটা আমি জানতে চাইতেছি। তাহলে প্রথম কথা হচ্ছে এটা কি ডিপেন্ডেন্ট ইভেন্ট না ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট? কেন কেন ডিপেন্ডেন্ট ইভেন্ট? ইন্ডিপেন্ডেন্টও তো আলাদা আলাদা। একই জিনিস, রাইট। প্রথম কথা হচ্ছে যে আমি তো একই জিনিস নিতেছি, ডাইজার কয়েন তো এক জিনিস ছিল না। এইখানে আমি মার্বেল থেকে যখনই একটা জিনিস বের করে ফেললাম, সে ফর এক্সাম্পল এবার সেটা আমার পুরো বক্সে দুই কালারের মার্বেল আছে, সবই মার্বেল, মার্বেল আছে দুই কালারের, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্লু। আচ্ছা, এবং টোটাল মার্বেল আছে কয়টা এখানে? 10টা। এবং 10টা মার্বেলের মধ্যে আমার গ্রিন মার্বেল আছে কয়টা? আমার ব্লু মার্বেল আছে কয়টা? 3টা। আচ্ছা, এখন আমি একটা মার্বেল নিলাম, সেটা যদি ব্লু হয় তাহলে প্রথম কথা হচ্ছে ওইটা ব্লু হইলে গ্রিন তো হওয়ার কোনো চান্স নেই, কারণ আমি পাইলাম ব্লু। এবং যখনই ব্লু হইলো তাহলে ওই মার্বেল বক্সে কি এখনো 10টা মার্বেল আছে? এখনো যদি ব্লু হয় তাহলে ওই মার্বেল বক্সে এখনো কি 3টা ব্লু আছে? কথা বুঝা যাইতেছে? এমনকি এইটা ব্লু হওয়ার সাথে ওইখানে গ্রিন মার্বেলের সংখ্যা কমা বা বাড়ার সম্পর্ক আছে না নাই? আছে। আবার বলতেছি, শেষ কথাটা খেয়াল করেন, যে আমি প্রথমটা ব্লু পাইলাম কিন্তু এটার সাথে ওইখানে ব্লু মার্বেল কয়টা আছে এটা সম্পর্ক আছে না নাই? আছে। কারণ এটা যদি গ্রিন হয়ে যেত তার মানে ওইখানে এখন কয়টা আছে? 6টা। এটা যদি গ্রিন হয়ে যেত তার মানে ওইখানে একটা কমে গেছে, ওইখানে এখন একটা 6 হয়ে গেছে, কিন্তু ব্লু 3টাই আছে। এটা যদি ব্লু হয় তার মানে ব্লু একটা কমে গেছে, ওইখানে গ্রিন 6টাই আছে। কথা ক্লিয়ার? তার মানে ইভেন্টটা কি ধরনের ইভেন্ট? ডিপেন্ডেন্ট ইভেন্ট। এর চেয়ে সহজ এক্সাম্পল কি হইতে পারে ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য? আচ্ছা, তাহলে ফার্স্টে আমি পসিবিলিটি বের করলাম যে গ্রিন মার্বেল আছে কয়টা? আমার 7/10। তার মানে গ্রিন মার্বেল পাওয়ার, আমি যে কোনো একটা যদি পিক করি তাহলে গ্রিন মার্বেল পাওয়ার পসিবিলিটি কত? 7/10। আমি যদি র্যান্ডমলি যে কোনো একটা পিক করি সেটা ব্লু হওয়ার পসিবিলিটি কত? 3/10। এবং স্বাভাবিকভাবে বুঝাইতেছে যেহেতু গ্রিনের সংখ্যা বেশি তাহলে ওইটার পার্সেন্টেজ পাওয়ার পসিবিলিটি 0.7, আর যেহেতু এটা সম্ভাবনা কম, এটা যেহেতু কম, এই কারণে পসিবিলিটি হচ্ছে 0.3। 0.7 + 0.3 মানেই হচ্ছে 100%-এর ডিভাইডেশন। এটার পার্সেন্টেজ 30%, এটার পার্সেন্টেজ 70%। ডান, শেষ। এখন আমি জানতে চাইতেছি সেটা হচ্ছে যে আমি দুইটা মার্বেল নিছি, তার মধ্যে প্রথম মার্বেলটা হচ্ছে গ্রিন আর দ্বিতীয় মার্বেলটা ব্লু, এরকম হওয়ার পসিবিলিটি কতটুকু? যে প্রথম মার্বেলটা গ্রিন এবং দ্বিতীয় মার্বেলটা ব্লু। সেক্ষেত্রে যেহেতু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য ফর্মুলা কি একই থাকবে? না। এবার আসেন। A common mistake in solving this problem is by using the formula and then multiplying the probabilities of each marble together. So you'll have 7/10 times 3/10. এইভাবে যদি করি তাহলে হইলো হবে? This formula can only be used for independent events. And we know that this is not an independent event since the marbles are being drawn without replacement. The term without replacement means we are drawing the marble without putting it back into the box. This means that the probability will change after every draw. As a result, this is a dependent event, where the probability of one event affects the probability of another event. In other words, drawing the first marble affects the probability of the next marble. Let's see why this is. For the first event, there are 10 marbles in the box, and since we have a total of 7 green marbles, the probability of drawing one green marble is 7/10 or 0.7. For the second event, the probability of drawing a blue marble is not 3/10. Since there is a total of 9 marbles left in the box, with a total of 3 blue marbles remaining, the probability of drawing a blue marble is now equal to 3/9 or 0.33. As you can see, the probability of drawing a blue marble has changed. At first, it had a value of 0.3, but now it has a value of 0.33 or 3/9. As a result, this is a dependent event because the occurrence of the first event affected the probability of the second event. Now to finish this problem, all we have to do is multiply these two values together. 7/10 times 3/9 gives us an answer of 7/30 or 0.233.
অ্যাগেন তাহলে ঘটনাটা কি চেঞ্জ হলো কোন জায়গায় ফর্মুলা কিন্তু একই আছে চেঞ্জ হয়েছে কোথায় শুধুমাত্র যেটা ছিল 7/10 ইন্টু 3/10 সেটা এখন কেন চেঞ্জ হলো কারণ শুধুমাত্র এই কথাটার কারণে এই একটা কথার কারণে এটা হয়ে গেছে ডিপেন্ডেন্ট ইভেন্ট যদি একটা কথা না থাকতো ব্যাপারটা যদি এরকম হইতো যে আমি একটা নিছি আবার রেখে দিছি আবার আরেকটা নিছি রেখে দিছি আবার আরেকটা নিছি রেখে দিছি তাহলে যে কোনো একটা মার্বেল সেটা গ্রিনও হইতে পারে ব্লুও হইতে পারে তাহলে গ্রিন হওয়ার পসিবিলিটি অথবা অত ইন্টু ব্লু হওয়ার পসিবিলিটি অথবা অত ইন্টু এত শেষ কারণ প্রত্যেকবারই মূল সংখ্যা টোটাল সংখ্যা একই থাকতেছে তাহলে আমি বলতাম গ্রিন হওয়ার পসিবিলিটি সেটা আমি বলতাম 7/10 ব্লু হওয়ার পসিবিলিটি আমি বলতাম 3/10 তাইলে প্রথম মার্বেলটা এত হওয়ার এবং দ্বিতীয় মার্বেলটা এত হওয়ার পসিবিলিটি এত ইন্টু এত শেষ যদি বারবার রেখে দিই কিন্তু যদি আমি বলি একটা নিছি আর রাখি নাই আবার আরেকটা নিছি রাখি নাই যখনই প্রথম একটা নিয়ে নিলাম এখন বক্সে মার্বেল আছে কয়টা 9টা তাহলে প্রথমটা যখন নিছি তখন পসিবিলিটি ছিল 10-এর মধ্যে যে 10-এর মধ্যে একটা নিছি সেটা ব্লু হওয়ার পসিবিলিটি কত 3/10 এরপরে যখন আমি বলবো যে গ্রিন হওয়ার পসিবিলিটি কত তখন বক্সে গ্রিন আছে আমার 7টা কিন্তু টোটাল মার্বেল আছে কয়টা 9টা তাহলে 7/10 কথা ক্লিয়ার এই হচ্ছে বিষয়টা যে তখন অটোমেটিক্যালি চেঞ্জ এসে যাবে তাহলে এখানে আমরা যখন প্রথমটাতে বলছি গ্রিন মার্বেল তাহলে সেটা ছিল 10-এর মধ্যে 7/10 এরপরেরটা যখন বলতেছি ব্লু মার্বেল ব্লু 3টা আছে কিন্তু টোটাল মার্বেল তখন কয়টা 9টা এই কারণে 3/9 তাহলে এইটাতে চেঞ্জ এসে গেছে এই কারণে টোটাল রেজাল্টেও চেঞ্জ এসে গেছে কথা ক্লিয়ার ভেরি ইজি Let's do another example using the same scenario. What is the probability of drawing 2 green marbles without replacement? Feel free to pause the video so you can try this question for yourself. To solve this question, we will use the বলেন এটা রেজাল্টটা কি হবে বলেন মানে রেজাল্ট বলা দরকার না জাস্ট এটা কি হবে What is the probability of drawing 2 green marbles without replacement মানে দুইটা মার্বেল নিব দুইটাই গ্রিন এটা পসিবিলিটি কতটুকু আবার পয়েন্ট কেন হ্যাঁ 7/8 হ্যাঁ 7/10 ইন্টু 3/7 টোটাল গ্রিন মার্বেল কয়টা 7টা আচ্ছা বলতেছি প্রথমটাও গ্রিন এর পরেরটাও গ্রিন এবং রিপ্লেসমেন্ট করছি করি নাই তাহলে প্রথমটা গ্রিন নিয়ে ফেলছি এরপরে আবার আরেকটা টানছি সেটাও গ্রিন নিয়ে ফেলছি এবার বলেন প্রথমটা গ্রিন পাওয়ার পসিবিলিটি 7/10 এর পরেরটা 6/9 রাইট শাবাশ প্রথমটা তো 7/10 টোটাল ছিল 7টা গ্রিন ছিল 7টা টোটাল মার্বেল ছিল 10টা 7/10 যখন প্রথমটা গ্রিন হয়ে গেছে ওইখানে গ্রিন এখন কয়টা 6টা আর টোটাল মার্বেল কয়টা 9টা বাস 6/9 Except we have to make some modifications to it. The probability of A and B is equal to the probability of A times the probability of B after event A has occurred. I will assign event A as drawing the first green marble, and I will assign event B as drawing the second green marble. The probability for drawing the first green marble is equal to 7/10, since the box is untouched. If this event was successful, there will be 6 green marbles remaining, with a total of 9 marbles left in the box. Therefore, the probability of drawing the second green marble is equal to 6/9. And finally, to get that answer, all we have to do is multiply these two values together. 7/10 times 6/9 gives us an answer of 7/15 or 0.4667. দেখছেন কত মজা recap. অনেক মজা For independent events, the outcome of one event does not affect the outcome of the other event. If events A and B are independent, the probability of A and B occurring is equal to the probability of A times the probability of B. And for dependent events, the outcome of one event does influence the outcome of the other event. This is commonly seen when drawn items are not returned.
If events A and B are dependent, the probability of A and B occurring is equal to the probability of A times the probability of B after event A has occurred. If you found this video helpful, consider... এই যে আমরা বলতেছি যে probability of B after A, এটা বোঝা যাইতেছে না? কারণ A ঘটনা ঘটার পরে B হওয়ার পসিবিলিটি, মানে এটা কিন্তু কোনো ফর্মুলা না, জাস্ট সহজে বোঝানোর জন্য বলা হচ্ছে যে A হয়ে যাওয়ার পরে B হওয়ার পসিবিলিটি কত থাকতেছে, কত রইতেছে, সেই জিনিসটা। Okay, so very interesting and very simple things. Yeah. In this video, we'll be learning about the probability of the union of events. This topic includes many of the concepts we learned in the last two videos. So before we learn about... ওকে, আমরা আবার একটু স্লাইডে ব্যাক করতেছি যে এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কন্ডিশনস ফর প্রবাবিলিটি মডেল, এবং প্রবাবিলিটি মডেলের প্রবাবিলিটির যে ভ্যালু সেটার কথা কি বলতেছি, কত বলছি, কত থেকে কতর মধ্যে, 0 থেকে 1. তাহলে এই যে কোনো জিনিসের ইভেন্ট, যে কোনো ইভেন্ট সেটা হওয়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি অফ হ্যাপেনিং ইভেন্ট ই, এটা কত থেকে কতর মধ্যে, 0 থেকে 1. ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এমনকি যত ইভেন্টই হোক, যত প্রবাবিলিটি হোক, সব প্রবাবিলিটি মিলে শেষ পর্যন্ত টোটাল সাম টোটাল কত হবে, 1। কি কারণে? কারণ ওই যে আমরা যখন বলতেছি যে এটা হওয়ার পসিবিলিটি 3/10, এরপরে ওইটা হওয়ার পসিবিলিটি 6/10, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে এরকম বলতে পারতেছি, কিন্তু যখনই আমি মার্বেল টানতেছি তখন মার্বেল টানার সময় কি হইতেছে, যে এইটা টেনে নিলাম, তারপরে প্রবাবিলিটিকে আগের মতো 3/10 বা 7/10 থাকতেছে না, আবার সেটা হয়ে যেতেছে 6/9, আবার টেনে নিলে সেটা হয়ে যেতেছে 5/8, আবার টান দিলে সেটা হয়ে যেতেছে 4/8। তার মানে টোটাল হিসাব করলে দেখা যাবে যে আমি এভাবে 10টা মার্বেল, প্রত্যেকটা মার্বেল টানার পরে আমি যদি টোটাল এইভাবে প্রবাবিলিটি হিসাব যা করব সেটা হিসাব করে আপনি প্রত্যেকটার ভ্যালু বের করেন, ভ্যালু বের করে সবগুলোকে যদি যোগ দেওয়া হয় কত হবে, 1। কারণ শেষ পর্যন্ত 1-এর বেশি হওয়ার কোনো চান্স আছে, মানে 100%-এর বেশি যাওয়ার কোনো চান্স আছে? কথা বুঝতে পারেন তো? মানে পরীক্ষা একজন দিছে, সে 100 মার্কসের বেশি পাওয়ার চান্স কখন আছে? এই আগেই বলে না, 100%-এর বেশি পাওয়ার চান্স জিজ্ঞেস করছি কখন আছে? অবশ্যই আছে, পরীক্ষা 100 মার্কসের বেশি, 100 মার্কসের বেশিতে পরীক্ষা হয়েছে এই কারণে তার 100 মার্কসের বেশিতে পাওয়ার চান্স আছে। পরীক্ষা যদি হয় 150 মার্কসে তাহলে 100 মার্কসের বেশি পাওয়ার চান্স আছে না? পরীক্ষা যদি হয় 120-এ 30-এ তাহলে তার চান্স আছে না? কিন্তু পরীক্ষা যদি হয় 100-তে তাহলে 100-এর বেশি পাওয়ার চান্স আছে না। সো এই কারণে ব্যাপারটা বুঝতে হবে যে আমার টোটাল পার্সেন্টেজের চাইতে তো বেশি হওয়ার, পার্সেন্টেজ কখনো 100%, আমি যখন পার্সেন্টের কথা বলি তখন কি 100%-এর বেশি যাওয়ার চান্স আছে? ইভেন যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলটাই ব্যাখ্যা করি। সে ফর এক্সাম্পল আমি 150 মার্কসের পরীক্ষা নিছি, একজন ক্যান্ডিডেট 120 পাইছে, যে ফার্স্ট হয়েছে সে ফর এক্সাম্পল 120 পাইছে, তার মানে আসলে কি সেটা 100%-এর বেশি চলে গেছে? এটা পার্সেন্টেজ কত? 150 টোটাল পার্সেন্টেজ। তাহলে এটা আসলে পার্সেন্টেজ কত? 120/150 ইন্টু 100 আপনি বের করেন। পার্সেন্টেজে যদি ক্যালকুলেট করতে চান অনলি 80%, অনলি 80%, বোঝা গেছে? তাহলে ঘটনা কি 100%-এর বেশি হওয়ার কোনো চান্স আছে নাকি কত? সো দ্যাটস এ সিম্পল ইভেন্ট। ওকে, ডেফিনেশনগুলো আমরা বলছি, আবারও বলতেছি যে এক্সপেরিমেন্ট কাকে বলতেছি? এক্সপেরিমেন্ট আমরা বলতেছি
অবজারভেশন অফ সাম অ্যাক্টিভিটি অর অ্যাক্ট অফ টেকিং সাম মেজারমেন্ট। আমি যখনই কোনো ঘটনা করতেছি, কোনো সম্ভাব্যতা যাচাই করতেছি, যখনই কোনো অ্যাকশনে যাচ্ছি, ডাইস মারতেছি, করতেছি, টস কয়েন করতেছি, ডাইস মারতেছি, ছক্কা খেলতেছি, ক্রিকেট খেলতেছি, ফুটবল খেলতেছি, যাই করতেছি, যে কোনো ঘটনা ঘটাইতেছি, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। আউটকামটা কি? আউটকামটা হচ্ছে ওই এক্সপেরিমেন্টের রেজাল্টটা কি হইলো, কীরকম? ক্রিকেট খেলতে নামছি, আমি ব্যাটিংয়ে, আপনি বোলিংয়ে, ফার্স্ট বল হয়েছে, কোনো রান হয় নাই, এটা কি? ফার্স্ট বল হয়েছে মানে আমি ক্রিকেট খেলতেছি, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। প্রথম বল হয়েছে, কোনো রান হয় নাই, এটা হচ্ছে আউটকাম। দ্বিতীয় বল হয়েছে, 1 রান হয়েছে, আরেকটা আউটকাম পাইলাম। তৃতীয় বল হয়েছে, 4 হয়েছে, আরেকটা আউটকাম। এরকম প্রত্যেকটা বলের জন্য একটা করে আউটকাম আছে। আর ইভেন্ট ইজ দ্য কালেকশন অফ ওয়ান অর মোর আউটকামস অফ অ্যান এক্সপেরিমেন্ট। তাহলে পুরো ওভার শেষের আউটকামটা যখন আমি জানতে যাব, ওইটা কি? এক ওভার শেষে ইভেন্ট, যে এই ওভার শেষে ইভেন্ট এত, 20 ওভার শেষে ইভেন্ট এত, টোটাল T20 ম্যাচ শেষে এই হচ্ছে টোটাল আউটকাম। তাহলে এই যে টোটাল আউটকামটাকে আমি যখন ইন্ডিভিজুয়াল আউটকামটাকে টোটাল শেষ পর্যন্ত টোটাল আউটকামটাকে কনভার্ট করতেছি, সেটাই হচ্ছে ইভেন্ট। যে এই ইভেন্ট হওয়ার চান্স কি, তার মানে হচ্ছে খেলায় কে জিতছে এটা আমি যখন জানতে চাই, এটা কি আসলে আউটকাম নাকি ইভেন্ট? প্রবাবিলিটির ভাষায় ইভেন্ট। যে এই ইভেন্ট হইছে, এটার পার্সেন্টেজ, এই এক্সপেরিমেন্টে এই ইভেন্টটা হয়েছে। এবং ঘুরে ফিরে তো সবই এক্সপেরিমেন্ট। মনে করেন সেই পাড়ার অলিগলির খেলা হোক, এক এলাকার সাথে আরেক এলাকার খেলা হোক, অথবা এক দেশের সাথে আরেক দেশের ন্যাশনাল টিমের খেলা হোক, সবই তো এক্সপেরিমেন্ট। যে আজকের খেলায় আমি জিতবো নাকি হারবো। নিউজিল্যান্ড খেলবে বইলেই সে সব খেলায় জিতবে, ব্যাপারটা কি এরকম? অস্ট্রেলিয়া খেলবে বইলেই বাংলাদেশের সাথে সব খেলায় সে জিতবে, ব্যাপারটা কি এরকম? না। আচ্ছা, এখানেই এক্সপেরিমেন্টের সুযোগ তো আছেই। ওকে, অ্যাসাইনিং প্রবাবিলিটিস। প্রবাবিলিটি অ্যাসাইন করার বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আছে। ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, এম্পিরিক্যাল অ্যাপ্রোচ, সাবজেক্টিভ অ্যাপ্রোচ, যেগুলার বিভিন্ন ইয়ে আছে। যেমন ক্লাসিক্যাল প্রবাবিলিটির কথা আমরা যদি বলি, সেটা হচ্ছে যে জাস্ট মানে টোটাল পসিবল আউটকামের মধ্যে ওই প্রবাবিলিটি হওয়ার পসিবিলিটি কতটুকু, যেটা এতক্ষণ আমরা যে এক্সাম্পলগুলো দেখছি সেটা। যেমন consider an experiment of rolling a 6-sided die. এই যে ডাইজের কথা বলা হচ্ছে, what is the probability of an event of an even number of spots appear face up? যে আপনার ফেস সাইডে একটা ইভেন নাম্বার আসবে, একটা ইভেন নাম্বার কয়টা ডাইজের মধ্যে? ডাইজের মধ্যে ইভেন নাম্বার কয়টা? ইভেন নাম্বার কয়টা? হ্যাঁ, তো 6 পর্যন্ত ইভেন কয়টা? ইভেন নাম্বার মানে কি? ইভেন কি? ইভেন নাম্বার মানে কি? জোড় সংখ্যা। আর অড নাম্বার মানে কি? বিজোড় সংখ্যা। তাহলে আমার ডাইজের মধ্যে 0 তো আর নাই। আচ্ছা, তাহলে ডাইজের মধ্যে ইভেন নাম্বার কি কি আছে? 2, 4, 6, কয়টা? 3টা। একইভাবে অড নাম্বার কয়টা? 3টা। তো এতে এত। আচ্ছা, তাহলে হ্যাঁ সেটাই। তাহলে there are 3 favorable outcomes, 2, 4, 6 in the collection of 6 equally likely possible outcomes. এই যে আমি যখন জানতে চাইতেছি যে জোড় পাওয়ার পসিবিলিটি কতটুকু, এবং যখন বলতেছি এই পসিবিলিটি হচ্ছে 6টার মধ্যে 3টা, তখনই এইভাবে আমি যখন বলতেছি সেটা হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটির একটা এক্সাম্পল। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হচ্ছে প্রত্যেকটাই আলাদা আলাদা, একটার উপর আরেকটা ডিপেন্ড করে না, একটার সাথে আরেকটা সম্পর্ক নাই। আর যদি বলি ইনক্লুসিভ, তার মানে হচ্ছে একটা আরেকটার সাথে সম্পর্কিত, একজনের সাথে আরেকজনের, মানে আরো সহজে বুঝেন। মনে করেন আপনি আপনার বাসাতেই থাকেন, আপনি ভালো ছেলে, বাবা মার সাথেই থাকেন, আপনার বউও থাকে, আপনার মাও থাকে, ঠিক আছে? এখন বউ এবং মা একই পাকঘরেই রান্নাবান্না করে, এবং মাঝে মধ্যেই তাদের মাঝে একটু মনোমালিন্য হয়ে যায়, ঠিক আছে? বিভিন্ন বিষয়ে দেখা যায় হয় এ মন খারাপ করেছে, নাইলে ও মন খারাপ করেছে। তাহলে যে কোনো একজনের মন খারাপের সাথে আপনার উপরে কোনো ব্যাপার স্যাপার আছে না নাই? ইফেক্ট আছে না নাই? আছে। আচ্ছা, এবার আরও আসেন, মনে করেন ফ্যামিলিও এক না, মায়ের কথা বলতেছি না, মনে করেন আপনি সাবলেট থাকেন, সাবলেট।
এখন সাবলেট থাকতেছেন তার মানে কি স্টাইলে থাকতেছেন, যে ডুপ্লেক্সের আপনি দোতলায় উনি নিচতলায় এরকম নাকি? না, একেবারে ঠিক আছে। সর্বোচ্চ দেখা যায় রুম 2টা যদি ম্যাক্সিমাম হয়, আর নাইলে এমনও হইতে পারে যে এক রুমের মধ্যেই ব্যাপার সেপার বন্দোবস্ত। কিসের পর্দা কিসের কি পিটানো দরকার ধরে এইসব, মানে এর চেয়ে বস্তিতে বেড়ার ঘরে অথবা টিনের ঘরে থাকা ভালো, তারপরেও একলা থাকা ভালো। বিল্ডিংয়ে থাকতে হবে, ফ্ল্যাটে থাকতে হবে, আবার সাবলেট নিতে হবে না, মানে আমার বউ সবার বউ, এইসব ফালতু অবস্থা। নিজের বউয়ের কোনো সিকিউরিটি, প্রাইভেসি, সেফটি, মানে পর্দার কোনো কিছুর সুযোগই নেই, মানে সুযোগই নেই। আচ্ছা, এখন তাহলে কথা হচ্ছে যে সাবলেট যখন আমি থাকতেছি তখন ভাবির মেজাজ ভালো না, তার মানে কি আমার ঘরে শান্তি থাকার, শান্ত হওয়ার, ঘরের পরিবেশ শান্ত থাকার কোনো চান্স আছে? তো এটা তো আমার পরিবারের ঘটনা না, কিন্তু শেষ পর্যন্ত এটা সাবলেটের ঘটনা। সাবলেটের ঘটনাই হয়ে গেছে, অন্য পরিবারের ঘটনাই হয়ে গেছে আমার পরিবারের ঘটনা। ওই বাড়ির মেজাজ খারাপ মানে হচ্ছে যে আমার পোলাপানেরও পড়াশোনার কোনো অবস্থা নাই, কোনো ঘরের থাকার মতো কোনো অবস্থা নাই, বাবির মেজাজ খারাপ, এই ভাই ঘরে থাকতে পারবে না, সহজ হিসাব। মাস্তি আনলিমিটেড, এই হলো অবস্থা আর কি। তাহলে এই ইনক্লুসিভ ইভেন্ট, এক্সক্লুসিভ ইভেন্ট, এগুলোর ব্যাপার বুঝতে হবে। এগুলো আমরা আরও ডিটেল উদাহরণ সহ ইনশাল্লাহ আরও পরবর্তী ক্লাসগুলোতে আরও ডিটেল কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যতটুকু আমরা ডিসকাস করলাম তার উপরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই এতটুকুর উপরে, এবং খুব ইন্টারেস্টিং মজার ব্যাপার এই প্রবাবিলিটি, সেগুলো নিয়ে। কি কোনটা? মানে ভাবির মেজাজ এবং আপনার? হ্যাঁ বলেন কোনটা ঘটনা? হ্যাঁ কি একসাথে দুইটা বল তোলার কোনো সম্ভাবনা নাই, যে আমি একসাথে দুইটা বল পিক করলাম। একসাথে দুইটা বল? ওটা তো পর পর করতেছে, মানে একটা আগে করতেছে আর একটা পরে করতেছে। হ্যাঁ, আমি একসাথে যদি দুইটা বল, একই তো কথা, একই কথা হবে না? না না, আপনার কোশ্চেন ঠিক আছে, এই কোশ্চেন তো আসাই উচিত। আমি যদি একসাথেও দুইটা বল নিই, আপনি চোখ বন্ধ করে একসাথে দুইটা বল নিলেন, সে দুইটা বলই গ্রিন হইতে পারে, দুইটা বলই ব্লু হইতে পারে, বা একটা গ্রিন একটা ব্লু হইতে পারে, কিন্তু ঘটনা তো একই থাকবে না, হিসাব তো একই রকম থাকবে নাকি? তাই না? মানে হিসাব তো চেঞ্জ হওয়ার কোনো চান্স, ওইখানে তো কমে গেছে, ওইখানে তো আর একই থাকতেছে না। একসাথে যদি দুইটা পিক করি, হ্যাঁ, তো হচ্ছে মানে 10টা থেকে দুইটাই চলে গেল। হ্যাঁ, ওইখানে তো তাই থাকতেছে। হ্যাঁ, যখন কালার ভেদ বলবে তখন ডিপেন্ডেন্টটা আরেকটা হয়ে যাবে। মানে উনি কোশ্চেনটাকে একটু কঠিন করতে যেতেছে। কঠিনটা কি করতে যেতেছে, আমি তার চেয়ে কঠিন করি। সেটা হচ্ছে যে নর্মাল হিসাব হচ্ছে যে বাবা মারা যাবে, বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তি উনি পাবে, ঠিক আছে, তারপরে উনি মারা যাবে, ওনার সম্পত্তি ওনার ছেলে মেয়ে পাবে। এখন কোশ্চেন হচ্ছে যদি বাবা আর উনি একসাথে মারা যায়, মাস্তি একদম একই সাথেই যদি বাবা ছেলে মারা যায়, কেউ জানলো না যে কে মারা গেছে, বাবাও জানলো না ছেলে মারা গেছে, ছেলেও জানলো না বাবা মারা গেছে, দুইজন একসাথে মারা গেছে। এইটার উত্তর আমাদের ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া আছে। কিছুদিন আগেই একটা প্রোগ্রাম করছি আমরা এখানে। না, আপনারা কখনোই থাকবেন না, হয়তো তখন না, এই জন্যেই আমরা ফেসবুকে দিয়ে রাখছি, এখনো দেখেননি, কেমনে হবে বলেন কি? তাহলে যেই কোয়েশ্চেনটা ছিল সেটার আনসার হচ্ছে, মানে এই ধরনের কেসেও, আগে যেটার এক্সাম্পল দিলাম সেটার ক্ষেত্রেই বলি, সেটার ক্ষেত্রেও ডিটারমাইন করতে হয় যে উনি কয়টার কয় মিনিট কয় সেকেন্ডে মারা গেছেন, উনি কয়টার কয় মিনিট কয় সেকেন্ডে মারা গেছেন, কে আগে কে পরে। একই সাথে আমি দুইটা দেখতেছি, দুইটা দেখেও আমি যখন দেখবো যে হ্যাঁ এক নম্বরে যেটা তুলছি বা এখানে যেটা তুলছি, একটা গ্রিন একটা ইয়েলো, বা একটা গ্রিন একটা ব্লু, একটা ব্লু একটা ব্লু, দুইটাই ব্লু দুইটাই গ্রিন, সাথে সাথে হিসাব আর ওইখানে চেঞ্জ হওয়ার কোনো কি আছে? একই তো কথা। ক্লিয়ার কথা? ভেরি সিম্পল।